অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের নতুন ভিডিওতে স্বাগতম জানাই। এই ভিডিওতে আমি তোমাদের ঘনফল নির্ণয় এই অধ্যায়ের ঘনফল নির্ণয়ের যে নিয়মগুলি রয়েছে সেই নিয়মগুলি প্রথমে বোঝাবো। তারপরে আমি তোমাদের এই অধ্যায়ের কোষে দেখি 5.1-এর 1 থেকে 3-এর দাগের যে অঙ্কগুলি তোমরা দেখতে পাচ্ছ এই অঙ্কগুলি তোমাদের আমি পরপর করে দেখাবো। কোষে দেখি 4.2-এর অঙ্কগুলির সমাধানের ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। আচ্ছা, ধরো তুমি কতগুলো ছোট ছোট বাক্স তৈরি করছো পিচ বোর্ডের, এবং সেই বাক্সগুলি হচ্ছে ঘনকাকার এবং প্রত্যেকটা বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা হচ্ছে 1 সেন্টিমিটার করে। তাহলে বাক্সটা দেখতে হচ্ছে এরকম, আর এর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, প্রস্থ 1 সেন্টিমিটার, উচ্চতা হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত হবে? বাহুর দৈর্ঘ্য কত হবে? 1 সেন্টিমিটার। এবার ধরো তোমাকে বলা হলো এই যে বাক্সগুলি তুমি তৈরি করলে, এরকম কতগুলি বাক্স দিয়ে এই যে 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনকাকার বাক্স তৈরি করা যাবে? তাহলে দেখা যাবে বাক্স লাগছে 8টি। তারপরে আবার ধরো তোমাকে বলা হলো যে 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ঘনকাকার বাক্স তৈরি করতে এরকম কতগুলি বাক্স লাগবে? তাহলে দেখা যাবে তখন বাক্স লাগছে 27টি। তাহলে আমাদের প্রথমে কয়টি বাক্স ছিল? একটি বাক্স ছিল, তারপরে ছিল 8টি, তারপরে আসলো কতগুলো? 27টি। তাহলে এই যে 1, 8, 27 এই সংখ্যাগুলোকে কি বলা হয়? এই সংখ্যাগুলোকে বলা হয় পূর্ণ ঘন সংখ্যা। এর কারণ কি? এর কারণ হচ্ছে 1কে আমরা কি লিখতে পারি? 3টে 1 গুণ করে লিখতে পারি। তাহলে 3টে 1 গুণ করে লিখলে 1-এর মাথায় 3 লেখা যায়, মানে 1-এর ঘন। তারপরে দেখো, তারপরে কত ছিল? 8। 8কে আমরা কত লিখতে পারি? 3টা 2 গুণ করে লিখতে পারি, তার মানে 2-এর ঘন, 2-এর মাথায় 3। তারপরে দেখো 27। 27কে 3টা 3 গুণ করে লিখতে পারি, তাহলে কি লেখা যাবে? 3-এর ঘন। তারপরে দেখো 64। 64কে আমরা কি লিখতে পারি? 3টা 4 গুণ করে লিখতে পারি, তাহলে 4 কিউব এরকম লেখা যাবে। তাহলে 125। 125কে আমরা কি লিখতে পারি? 3টা 5 গুণ করে লিখতে পারি, তাহলে এটাকে লেখা যাবে 5-এর কিউব। এর থেকে কি বোঝা যাচ্ছে? যে 1, 2, 3, 4, 5 এই সংখ্যাগুলির ঘন হচ্ছে কত? আমাদের 1, 8, 27, 64, 125। তাহলে আশা করি এইটুকু জায়গা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবারে দেখো আমরা নিজে করি 5.1-এর যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি আমরা করব। দেখো কি বলা আছে, নিচের সংখ্যাগুলির মধ্যে কোন কোন সংখ্যা পূর্ণ ঘন সংখ্যা খুঁজে লিখি। তাহলে এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এগুলো দেখতে হবে যে পূর্ণ ঘন সংখ্যা হবে কিনা। তাহলে প্রথমে আমাদের কত আছে? 125। তাহলে 125কে আমরা যদি ভেঙে দিই তাহলে কি হয়ে যাবে? দেখো 5 দিয়ে ভাগ যায়, তাহলে 5 দুগুণ 10, 2 আর 5, 5 5 25। তাহলে 25কে আবার 5 দিয়ে ভাগ যায়, তাহলে তাহলে কয়টা 5 হয়ে যাচ্ছে? আমাদের 3টা 5 হয়ে যাচ্ছে। তাহলে 125কে কীভাবে লেখা যায়? 5 গুণ 5 গুণ 5, এই 3টা 5 গুণ করে দিলাম। এইবার দেখো আমাদের 5 এখানে কয়টা হয়ে গেল? তাহলে 1, 2, 3টা হয়ে গেল। তাহলে 5-এর ঘন, তাহলে 5কে আমাদের কীভাবে লেখা যায়? ঘন আকারে লেখা যায়। তাহলে এইভাবে ঘন আকারে লেখা গেলে আমরা কোনো সংখ্যাকে পূর্ণ ঘন সংখ্যা বলতে পারি। তাহলে কি লিখবো? সুতরাং 125 হলো একটি পূর্ণ ঘন সংখ্যা। এরপরে দেখো পরেরটা আছে 500। তাহলে 500কে আমরা যদি ভাঙি তাহলে কি হয়ে যাবে? 2 দিয়ে ভাগ দেবো প্রথমে, যেহেতু জোড় সংখ্যা। তাহলে দেখো 250 হয়ে গেল। এরপরে আবার 2 দিয়ে ভাগ দিলে হয়ে যাবে 125। এরপরে দেখো আমাদের 5 দিয়ে ভাগ দেবো, তাহলে 5 দিয়ে ভাগ করলে আমাদের কত হয়ে যাবে? 5 দুগুণ 10, 2 5, 5 5 25। এরপরে আবার 5 দিয়ে ভাগ দেবো, তাহলে 5 5 25। তাহলে 500কে আমরা ভাঙলে কত পাচ্ছি? দুটো 2 আর 3টা 5, তাহলে 2 গুণ 2 আর 3টা 5। তাহলে দেখা যাচ্ছে এইখানে দেখো, এখানে 2 কটা আছে? দুটো। আর 5 কটা আছে? 3টি। তাহলে দেখো এইখানে আমাদের কি হচ্ছে? 5কে ঘন আকারে প্রকাশ করা গেলেও 2কে কিন্তু ঘন আকারে প্রকাশ করা যাচ্ছে না, এই জন্য 500কে পূর্ণ ঘন সংখ্যা বলা যাচ্ছে না। সুতরাং 500 পূর্ণ ঘন সংখ্যা নয়। এরপরে দেখো কত আছে আমাদের? 64। 64 একটা জোড় সংখ্যা, একে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে 3 দুগুণ 6, 2 দুগুণ 4। এরপরে দেখো আবার 2 দিয়ে ভাগ দেবো, 16। আবার 2 দিয়ে ভাগ দিচ্ছি 8, আবার 2 দিয়ে ভাগ দিচ্ছি 4, আবার 2 দিয়ে ভাগ দিচ্ছি 2। তাহলে 2 কটা হয়ে যাচ্ছে? দেখো আমাদের 1 2 3 4 5 6টা। তাহলে 64, এইখানে 2 আমাদের যতগুলো 2 পেয়েছি সেগুলো গুণ আকারে লিখে দেবো। তাহলে 6টা 2 লিখে দিলাম। এইবার দেখো 3টা করে আলাদা করব আমরা। তাহলে প্রথমে আমরা 3টা 2 পাচ্ছি, এদের আলাদা করে দিলাম। পরে আবার 3টা 2 পাচ্ছি, এদের আলাদা করে দিলাম।
তাহলে প্রথমে দেখো 3টা 2 থেকে আমাদের কি লিখতে পারি, 2 কিউব লিখতে পারি, এটাকেও 2 কিউব লিখতে পারি। এইবার দেখো এই যে দুটো 2 পেলাম, এবার এই দুটোকে কিভাবে লেখা যায়, 2 গুণ 2 একবারে ব্র্যাকেট দিয়ে মাথায় 3 লেখা যায়, এই লাইন থেকে এটা লেখা যায়। তাহলে আমরা কত পাচ্ছি, 2 দুগুণ 4, তাহলে কত পাচ্ছি, 4-এর কিউব। তাহলে 64কে কতর কিউব লেখা যাচ্ছে, 4-এর কিউব। তাহলে 64 একটা পূর্ণ ঘন সংখ্যা, সুতরাং 64 একটি পূর্ণ ঘন সংখ্যা। এরপরে দেখো কি আছে, 7-এর কিউব, এটাকে ভাঙলে কি হয়ে যাবে, 3টা 7 পাওয়া যাবে। এইবার যদি গুণ করে দিই এগুলোকে আমরা, তাহলে 7 7 49, 49কে আবার যদি 7 দিয়ে গুণ করি তাহলে কত হয়ে যাবে, 7 × 3 হাতে থাকে 6, 4 7 28 6 34। তাহলে 343কে কিন্তু 7-এর ঘন আকারে প্রকাশ করা যায়। তাহলে 7 কিউবকে কি বলা যায়, সুতরাং এটি একটি পূর্ণ ঘন সংখ্যা। এরপরে দেখো কত আছে, 729। তাহলে 729কে আমাদের 3 দিয়ে ভাগ করা যায়। তাহলে দেখো 3 দুগুণ 6, 1 আর 2, 3 4 12, 9কে 3 দিয়ে ভাগ করলে কত হবে, 3। এইবার দেখো আবারও 3 দিয়ে ভাগ করা যাবে, 3 8 24, 3 অক্ষে 3। এরপর আবারও 3 দিয়ে ভাগ করা যাবে, 3 দুগুণ 6, 2 আর 1 21 থাকে, তাহলে 3 7 21, 3 নং 27, শেষে গিয়ে 3 3কে 9। তাহলে দেখো 3 আমাদের কয়টা পেলাম, 1 2 3 4 5 6টা 3 পেলাম। তাহলে 729কে এইভাবে 6টা 3-এ গুণ করে লিখবো। তাহলে দেখো এবার আলাদা করে দিব, 3টা করে 3। তাহলে দেখো এখানে আমাদের কি হয়ে যাচ্ছে, এখানে 3 কয়টা আছে, 3টা, তাহলে 3-এর কিউব। আবার এখানে 3 কয়টা আছে, 3টা, তাহলে 3-এর কিউব। এবার এগুলোকে একসাথে লিখে দিতে পারি, তাহলে 3 গুণ 3 ব্র্যাকেট দিয়ে মাথায় 3, তাহলে কত হয়ে যাচ্ছে, 3 3কে 9, 9-এর কিউব। তাহলে 729কে কত ঘন আকারে প্রকাশ করা যায়, 9-এর ঘন আকারে প্রকাশ করা যায়। তাহলে কি লিখবো, 729 একটি পূর্ণ ঘন সংখ্যা। আচ্ছা এরপরে দেখো শেষেরটা কত আছে, 968। এই অঙ্কটা তোমরা আগের অঙ্কগুলো দেখে এটা বাড়িতে চেষ্টা করবে। আচ্ছা এবারে দেখো আমি একটা পূর্ণ ঘন সংখ্যার ছক বানিয়েছি তোমাদের জন্য। এখানে 1 থেকে 25 পর্যন্ত সংখ্যাগুলির আমি পূর্ণ ঘন সংখ্যা লিখেছি। তাহলে এরকম একটা ছক তোমরা যদি বানিয়ে রাখো, তাহলে প্রত্যেকটা সংখ্যার পূর্ণ ঘন সংখ্যা যদি তোমরা মুখস্থ করো বা মনে রাখতে পারো, তাহলে কিন্তু তোমরা সহজেই বলে দিতে পারবে যে কোন সংখ্যার পূর্ণ ঘন সংখ্যা কত হবে। দেখো এখানে 1 প্রথমে কি আছে, 1-এর পূর্ণ ঘন সংখ্যা কি হবে, 1। 2-এর পূর্ণ ঘন সংখ্যা কত হবে, 8। 3-এর পূর্ণ ঘন সংখ্যা মানে 3টা 3 গুণ করলে কত হয়ে যাবে, 27। 4-এর 64, 5-এর কত 125, 6-এর 216, 7-এর 343, 8-এর 512, 9-এর 729, 10-এর 1000, 11-ওর হচ্ছে 1331, 12-ওর 1728, 13-ওর হচ্ছে 2197। এভাবে দেখো এদিকেও আছে ছকগুলো। এখানে দেখো কি আছে, 14-ওর 2744, 15-ওর হচ্ছে 3375, 16-ওর হচ্ছে 4096, 17-ওর হচ্ছে 4913, 18-ওর হচ্ছে 5832, 19-এর হচ্ছে 6859, 20-র 8000, 21-এর 9261, 22-এর হচ্ছে 10648, 23-এর 12167, 24-এর 13824, 25-এর 15625। অন্তত তোমাদের 20 পর্যন্ত মনে রাখতে হবে। 20 পর্যন্ত যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে দেখেই বলে দিতে পারবে যে সেই সংখ্যাটা পূর্ণ ঘন সংখ্যা হবে কিনা। তোমরা চাইলে একটা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো। আচ্ছা দেখো এবারে আমরা যদি 9 নেই, 9কে দেখো কত লেখা যায়, 8 যোগ 1। এই ছক থেকে দেখো 8 কতর ঘন, 2-এর ঘন, আর 1 কতর ঘন, 1-এর ঘন। তাহলে আমরা কি লিখতে পারি, 2-এর ঘন যোগ 1-এর ঘন। তাহলে 9কে কত লেখা গেল, দুটো ঘনের সমষ্টি আকারে লেখা গেল। এইবার ধরো আছে 280, তাহলে 280কে কীভাবে লেখা যায়, 64 যোগ 216। এইবার দেখো আমরা এই ছক থেকে দেখব যে 64 কতর ঘন, 64 দেখো 4-এর ঘন। আর কত আছে, 216, 216 কতর ঘন, 6-এর ঘন। তাহলে 64কে 4-এর ঘন লিখবো আর 216কে 6-এর ঘন লিখবো। তাহলে 280কেও কিন্তু দুটো ঘনের সমষ্টি আকারে বা যোগফল আকারে লেখা যাচ্ছে। তো এরকম আমরা অনেক সংখ্যাকেই দুটো ঘনের সমষ্টি আকারে লিখতে পারি। এবার দেখো 1729, এটা হচ্ছে একটা বিশেষ সংখ্যা। এই সংখ্যাটিকে বলা হয় হার্ডি রামানুজন সংখ্যা। আচ্ছা 1729 এই সংখ্যাটা কেন একটা বিশেষ সংখ্যা, দেখো 1729কে আমাদের কিভাবে লেখা যায়, 1728 যোগ 1 লিখতে পারি।
আচ্ছা এইবারে দেখো এই ছক থেকে আমি যে ছকটা তৈরি করেছি এখান থেকে দেখো 1728 কতর ঘন, 12 এর ঘন, তাই তো? তাহলে 1728 হচ্ছে 12 ঘন, আর এককে কতর ঘন লেখা যায়? একের ঘন। তাহলে 1729কে আমরা কি একবার কত পেলাম? 12 ঘন এবং একের ঘনর সমষ্টি আকারে আমরা পেলাম। 1729কে আর কীভাবে লেখা যায়? 1000 যোগ 729। 1000 দেখো কতর ঘন? 10-এর ঘন। আর দেখো 729 কতর ঘন? 9-এর ঘন। তাহলে দেখো 1000কে 10-এর ঘন আকারে লিখলাম, আর 729কে কতর ঘন আকারে লিখছি? 9-এর ঘন আকারে। তাহলে দেখো 1729কে একবার হচ্ছে কি 12-র ঘন আর 1-এর ঘনর যোগফল আকারে প্রকাশ করা যাচ্ছে, আরেকবার কি 10-এর ঘন আর 9-এর ঘনর যোগফল আকারে কিন্তু প্রকাশ করা যাচ্ছে। তাহলে দুইভাবে আমাদের কিন্তু 1729কে প্রকাশ করা যাচ্ছে। আচ্ছা 1729কে কেন একটি বিশেষ সংখ্যা বলা হয়? কারণ এটি হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা যেটিকে দুবার দুটি ঘনের সমষ্টি আকারে প্রকাশ করা যায়। এরপরে আরও অনেক সংখ্যা আছে যেগুলোকে দুবার দুটি ঘনের সমষ্টি আকারে প্রকাশ করা যায়, কিন্তু 1729 হচ্ছে তাদের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা। এই জন্য এই সংখ্যাটিকে কি বলা হয়? হার্ডি রামানুজন সংখ্যা। কারণ এই সংখ্যাটি আমাদের হার্ডি রামানুজন নামে দুজন গণিতজ্ঞ আবিষ্কার করেছিলেন, তাই এই সংখ্যাটিকে বলা হচ্ছে হার্ডি রামানুজন সংখ্যা। আর কেন একে একটি বিশেষ সংখ্যা বলা হয় তা তো তোমরা জানতেই পারলে। আশা করি আমি ঘনফল নির্ণয়ের যে নিয়মগুলি তোমাদের শেখালাম সেই নিয়মগুলি তোমরা বুঝতে পেরেছো। এবারে আমরা চলে যাব কোষে দেখি 5.1-এ। আচ্ছা একের দাগের অঙ্কটা দেখো কি আছে? দুটি ঘনক তৈরি করি যার একটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5 সেন্টিমিটার ও 1 সেন্টিমিটার। কতগুলি 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক জুড়ে ওই বড় ঘনক পাবো হিসাব করে দেখি। তাহলে এই বড় ঘনকটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? 5 সেন্টিমিটার। তাহলে 1 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনক কতগুলো জুড়ে আমাদের 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনক তৈরি করা যাবে সেটাই আমাদের বের করতে হবে। আচ্ছা আমাদের কি বলেছে যে 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট এই যে ঘনকটা, এটা তৈরি করতে 1 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কতগুলো ঘনক লাগবে। আচ্ছা তাহলে কি হবে? আমাদের এই যে দেখো বড় ঘনকটার যে বাহুর দৈর্ঘ্য আছে, বাহুর দৈর্ঘ্য কত আছে? 5 সেন্টিমিটার। এটার যদি আমরা ঘনফল নির্ণয় করি তাহলে যে ঘনফল বের হবে সেটাই হবে আমাদের কি এই 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক আকৃতির বাক্স তৈরি করতে কতগুলো 1 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনক লাগবে সেটা। তাহলে দেখো 5-এর ঘনফল আমরা বের করব। তাহলে 5-এর ঘনফল কি হয়ে যাবে দেখো? তাহলে এইখানে 5 কয়টা আছে? 3টা। তাহলে 5 5-এ কত হয়ে আছে? 25। 25কে 5 দিয়ে গুণ করবো, তাহলে 5 5-এ 25-এর 5 হাতে 2, 5 2 10 হাতে 2 12। তাহলে ঘনক কয়টা লাগবে আমাদের? 125টা। সুতরাং 125টি 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক জুড়ে ওই বড় ঘনক তৈরি করা যাবে। এটাই হয়ে যাবে উত্তর। আচ্ছা 2-এর দাগের অঙ্ক দেখো কি আছে? সুমন্ত অনেকগুলি 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক তৈরি করেছে। মনামি সেই ঘনকগুলি জোড়া লাগিয়ে বড় ঘনক তৈরির চেষ্টা করছে। হিসাব করে দেখি নিচের কোন সংখ্যক ঘনকের ক্ষেত্রে মনামি বড় ঘনক তৈরি করতে পারবে। তাহলে এই যে দেখো আমাদের নিচে যে সংখ্যাগুলি আছে, তাহলে কোনটার ক্ষেত্রে আমাদের বড় ঘনক তৈরি করা যাবে সেটা আমাদের বের করতে হবে। তার মানে এই যে সংখ্যাগুলি আছে যেটা পূর্ণ ঘন সংখ্যা হবে সেই ক্ষেত্রেই কিন্তু আমাদের ঘনক তৈরি করা যাবে, না হলে কিন্তু যাবে না। তাহলে আমাদের এই সংখ্যাগুলোর ক্ষেত্রে দেখতে হবে কোনটা পূর্ণ ঘন সংখ্যা। তাহলে 2-এর 1 নম্বর দেখো কি আছে? 100। তাহলে 100কে প্রথমে আমরা যদি ভেঙে দিই তাহলে কি হবে? আমাদের 2 দিয়ে ভাগ করব, 50 জোড় সংখ্যা। আবারও কি হবে? 2 দিয়ে ভাগ যাবে, 25 হয়ে গেল। তাহলে 5 5 25। তাহলে 100কে ভাঙলে দুটো 2 আর দুটো 5 পাওয়া যাচ্ছে। তাহলে দেখো এখানে 2 কটা আছে? দুটো, তাহলে 2 স্কোয়ার, আর 5 কটা আছে? দুটো, 5-এর স্কোয়ার। এখানে দেখো 100কে কিন্তু আমরা কোনো সংখ্যার ঘনের আকারে পাচ্ছি না, তাহলে 100কে আমরা পূর্ণ ঘন সংখ্যা বলতে পারছি না। সুতরাং 100 পূর্ণ ঘন সংখ্যা নয়। তাহলে কি লিখব? সুতরাং এক্ষেত্রে বড় ঘনক তৈরি করা সম্ভব নয়। 2-এর 2 নাম্বার দেখো কত আছে? 1000। তাহলে 1000কে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে প্রথমে 2 দিয়ে ভাগ যাবে, 500 হয়ে যাবে। তাহলে আবারও 2 দিয়ে ভাগ যাবে, তাহলে 25 2 50, 0 হয়ে গেল। আবারও কি হবে? 2 দিয়ে ভাগ যাবে, 2-কে 2 2 2 4, 1 হাতে থাকে 1 0, 5 2 10। এবার দেখো 5 দিয়ে ভাগ যাচ্ছে, 5 2 10, 2 আর 5, 5 5 25। আবারও 5 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে 5 হয়ে গেল। তাহলে 1000কে আমরা ভাঙলে কত পাচ্ছি? 3টা 2 পাচ্ছি, 3টা 5 পাচ্ছি। তাহলে 3টা 2 আর 3টা 5, এইভাবে ভেঙে দিলাম।
এবার দেখো দুই এখানে তিনটা আছে, এদের আলাদা করে দেবো। এবার এখানে 5কেও আলাদা করে দিচ্ছি। তাহলে দুই কটা আছে তিনটা, তাহলে 2 কিউব ইন্টু 5 কটা আছে তিনটা, তাহলে 5 কিউব। তাহলে দেখো এর সাথে এগুলোকে যদি আমরা একসাথে লিখে দিই তাহলে কী হবে, 2 ইন্টু 5 ব্র্যাকেট দিয়ে মাথায় কিউব। তাহলে 5 দুগুণ কত হয়ে যাচ্ছে 10, তাহলে 10-এর কিউব। তাহলে 1000কে কতর ঘন আকারে প্রকাশ করা যাচ্ছে 10-এর। তাহলে এই জন্য 1000 হচ্ছে পূর্ণ ঘন সংখ্যা। সুতরাং 1000 একটি পূর্ণ ঘন সংখ্যা। তাই এক্ষেত্রে বড় ঘনক তৈরি করা যাবে। আচ্ছা দেখো 2-এর 3 নম্বর কি আছে দেখো, 1331, এটাকে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করব। এটাকে দেখো একেবারে 11 দিয়ে ভাগ যায়। 11কে 11 দুই হাতে থাকে, 2 আর 3 23, 11 দুগুণ 22, হাতে কত থাকে 1, 1 আর 1 11, 11কে 11। আবার দেখো 11 দিয়ে ভাগ যায়। 11কে 11, 1 হাতে থাকে 1, 11, 11কে 11। তাহলে কটা পেলাম, 3টে 11। তাহলে 1331, তাহলে 11 গুণ 11 গুণ 11। তাহলে দেখো আমাদের কি হচ্ছে, এখানে 11-র ঘন আকারে আমরা লিখতে পারি। তাহলে 1331 হচ্ছে একটি পূর্ণ ঘন সংখ্যা। তাহলে দেখো তোমাদের যদি ওই ছকটা যদি মুখস্থ থাকে তাহলে তোমরা কি করতে পারবে, সহজেই কিন্তু তোমরা সংখ্যাগুলো লিখে দিতে পারবে, এরকম ক্যালকুলেশন না করেও কিন্তু লিখে দিতে পারবে। সুতরাং এক্ষেত্রে বড় ঘনক তৈরি করা যাবে। আচ্ছা এরপরে দেখো কি আছে 1210, এটা তোমরা একইভাবে বাড়িতে চেষ্টা করবে। তাহলে 5 নাম্বারটা আমি করে দিচ্ছি, 3375। 3375। তাহলে এটাকে দেখো 3 দিয়ে ভাগ যায় প্রথমে, তাহলে 3 3, 3 3 দুগুণ 6, 1 হাতে থাকে 5, তাহলে 15, 3 5 15। তাহলে আবারও দেখো 3 দিয়ে ভাগ যায়, 3 3কে 9, 2 হাতে থাকে, 2 আর 2 3 7 21, 1 হাতে থাকে 1 আর 5, 3 5 15। তাহলে আবারও 3 দিয়ে যায়, 3কে 3, 3 দুগুণ 6, 1 হাতে থাকে 1 আর 5 15, 3 5 15। এবার 5 দিয়ে যায়, তাহলে 5 দিয়ে দিলে কি হয়ে যাবে, 5 দুগুণ 10, 2 আর 5 5 5 25। আবার 5 দিয়ে যায়, 5 5 25। তাহলে 3375কে আমরা ভেঙে দেবো, ভেঙে দিয়ে কি পাচ্ছি, 3টা 3 আর 3টা 5। তাহলে এদের যদি একবারে যদি আলাদা করে দিই তাহলে কি পাওয়া যাচ্ছে দেখো, এখানে 3-এর কিউব পাওয়া যাচ্ছে আর এখানে কি পাওয়া যাচ্ছে 5-এর কিউব। তাহলে এগুলোকে একবারে কি লেখা যায়, 3 গুণ 5 ব্র্যাকেটের মধ্যে লিখে বাইরে 3 লেখা যায়। তাহলে 3 5 কত হয়ে যাচ্ছে 15। তাহলে এটা কত হলো 15-র ঘন। তার মানে 3375কে ঘন আকারে কিন্তু লেখা যাচ্ছে। তাহলে সুতরাং কি লিখবো, 3375 একটি পূর্ণ ঘন সংখ্যা। সুতরাং এক্ষেত্রে বড় ঘনক তৈরি করা যাবে। এটাই হয়ে যাবে উত্তর। আচ্ছা এরপরে দেখো কত আছে 6-এর দাগের 2700, এটা তোমরা বাড়িতে নিজেরা চেষ্টা করবে। এরপরে দেখো 3-এর দাগের অঙ্ক কি আছে, নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণ ঘন সংখ্যা নয় লিখি। তাহলে আমাদের এগুলোকে ভেঙে দেখতে হবে যে কোনটা পূর্ণ ঘন সংখ্যা নয়। তাহলে প্রথমে কত আছে 216। তাহলে 3-এর 1 নাম্বার 216। 216কে আমরা প্রথমে কি করব, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে জোড় সংখ্যা যেহেতু আছে 2 দিয়ে যাবে, 2 2, 0 হয়ে যাবে 8, 108। তাহলে 2 5 দুগুণ 10, 4 দুগুণ 8, আবারও 2 দিয়ে যাবে 27 হয়ে যাবে। তারপরে দেখো এবার 3 দিয়ে যাবে, 3 9 27, তারপরে 3 3 9, তাহলে 216। তাহলে দেখো এইখানে 2 কটা আছে, 2 হচ্ছে 3টে আছে, আর 3ও কটা আছে 3টা। তাহলে দেখো এখানে 2 যেহেতু 3টে আছে তাহলে 2 কিউব লেখা যাবে, 3 যেহেতু 3টে আছে 3 কিউব লেখা যাবে। তাহলে একসাথে লিখলে কি হয়ে যাবে, 2 ইন্টু 3 ব্র্যাকেট দিয়ে বাইরে কিউব। তাহলে কত হয়ে যাচ্ছে 3 দুগুণ 6, তাহলে 6-এর কিউব হয়ে যাচ্ছে। তাহলে 216কে ঘন আকারে লেখা যাচ্ছে। তাহলে কি এটা একটা পূর্ণ ঘন সংখ্যা। তাহলে সুতরাং 216 পূর্ণ ঘন সংখ্যা। তাহলে তোমাদের এইভাবে করে দেখতে হবে কোনটা পূর্ণ ঘন সংখ্যা নয়। আচ্ছা এরপরে দেখো 2 নম্বর 343। 3-এর 2 নম্বর দেখো 343 আছে। তাহলে প্রথমে এটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে 2 দিয়ে ভাগ যায় না, জোড় সংখ্যা যেহেতু না। 3 দিয়ে যায় কি, 3 দিয়েও যাচ্ছে না। কারণ কি, এই যে দেখো 4 আর 3 7, যোগ করলে কি হবে 4 আর 3 7, 7 আর 3 10, 10কে 3 দিয়ে ভাগ যায় না, এই জন্য এটাকে 3 দিয়ে ভাগ যাবে না। তাহলে দেখো 3 দিয়ে যাচ্ছে না, তারপরে মৌলিক সংখ্যা কি 5, 5 দিয়ে তো যাবেই না। 7 দিয়ে দিলে কি হবে,
4 7 28, 6 আর 3 7 নং 63, তাহলে 7 দিয়ে যাচ্ছে, তাহলে 7 দিয়ে হলে 4 7 28, তাহলে পড়ে থাকলো কত 6 আর 3 63, 7 নং 63, তারপরে আবার দিলে কি হয়ে যাবে 7 7 49, তাহলে 343কে কি লেখা যাচ্ছে, তিনটা 7-এর গুণফল হিসেবে লেখা যাচ্ছে। তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে 7-এর কিউব, তাহলে কি লিখবো 343 পূর্ণ ঘন সংখ্যা, কারণ একে কি 7-এর ঘন আকারে প্রকাশ করা গেল। আচ্ছা এরপরে দেখো 3-এর দাগের 3 নম্বর অঙ্কটা কি আছে 1024, তাহলে এটা জোড় সংখ্যা, প্রথমে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে দেবো আমরা, 5 দুগুণ 10, তাহলে 2 একে 2, 2 দুগুণ 4, এরপরে 2 দিয়ে ভাগ করে দেবো, 2 দুগুণ 4, 1 আর 1, 5 দুগুণ 10, 1 হাতে থাকে 2, 6 দুগুণ 12, 2 এখানে ভাগ করলে হয়ে যাবে 128, আবার 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 6 দুগুণ 12, 4 দুগুণ 8, 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 32, 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 16, 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 8, 2 দিয়ে ভাগ করলে 4, শেষে কত থাকবে 2 দুগুণ 4, তাহলে 2 কটা থাকলো 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10টা 2 থাকলো, তাহলে 1024কে আমরা যতগুলো 2 পেলাম সেগুলোর গুণফল হিসাবে লিখবো। তাহলে দেখো 1024কে এই 10টা 2-এর গুণফল হিসাবে লিখলাম, এবার এগুলোকে আলাদা করে দিচ্ছি, 3টা 2 করে আলাদা করে দিচ্ছি। তাহলে দেখো প্রথমে 3টা 2 আছে, তাহলে 2-এর ঘন, তারপরে দেখো 3টা 2 আছে 2-এর ঘন, এরপরে 3টা 2 আছে 2-এর ঘন, শেষে গিয়ে একটা সিঙ্গেল 2 পড়ে আছে। তাহলে দেখো 1024কে কিন্তু আমরা কোনো সংখ্যার ঘনের আকারে প্রকাশ করতে পারছি না, তাহলে এটাকে কিন্তু পূর্ণ ঘন সংখ্যা বলা যাবে না। তাহলে সুতরাং 1024 পূর্ণ ঘন সংখ্যা নয়। আচ্ছা এরপরে দেখো কত আছে 324, তাহলে দেখো 324কে আমরা প্রথমে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবো, জোড় সংখ্যা যেহেতু 2 দিয়ে ভাগ দেবো, 2 একে 2, 1 আর 2, 6 দুগুণ 12, শেষে কত আছে 4, 2 দুগুণ 4, আবার 2 দিয়ে ভাগ দেবো, 8 দুগুণ 16, 2 একে 2, এরপর 3 দিয়ে ভাগ যাবে, 3 দুগুণ 6, 2 আর 1 21 থাকে, 3 7 21, 3 7 21, এরপরে দেখো কত হবে 3 দিয়ে ভাগ যাবে, 3 9 27, শেষে কত আছে 3 3কে 9, তাহলে 324 থেকে আমরা কত পেলাম, দুটো 2 আর 4টা 3, তাহলে দুটো 2 পেলাম আর 4টা 3 পেলাম। তাহলে দেখো আমাদের এগুলোকে যদি আলাদা করে দিই, তাহলে 2 কটা পাচ্ছি 2টো, তাহলে 2 স্কোয়ার লেখা যাচ্ছে, আর এখানে 3 কটা পাচ্ছি আমাদের, এইখানে দেখো 3টা 3কে যদি আলাদা করে দিই, তাহলে 3-এর কিউব লেখা যাচ্ছে, আর এইখানে একটা পাশে একটা 3 পড়ে আছে, তাহলে 324কেও কিন্তু কোনো সংখ্যার ঘনের আকারে প্রকাশ করা যাচ্ছে না, সুতরাং কি লেখা যাবে 324 পূর্ণ ঘন সংখ্যা নয়। আচ্ছা এরপরে দেখো কত আছে 1744, তাহলে 1744কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবো, প্রথমে 2 দিয়ে ভাগ যাবে, 8 দুগুণ 16, 1 হাতে থাকে 1 আর 4, 7 দুগুণ 14, 4কে 2 দিয়ে ভাগ করলে কত 2 দুগুণ 4, আবার 2 দিয়ে ভাগ দিচ্ছি, 4 দুগুণ 8, 3 দুগুণ 6, 1 হাতে থাকে 1 আর 2, 6 দুগুণ 12, 2 দিয়ে ভাগ দেবো, 2 দুগুণ 4, 2 একে 2, 1 আর 6, 8 দুগুণ 16, এবার 2 দিয়ে ভাগ দেবো, তাহলে কত হয়ে যাবে 2 একে 2, 0, 9 দুগুণ 18। আচ্ছা দেখো আমাদের 109কে কিন্তু আর ভাগ করা যাচ্ছে না, তাহলে দেখো আমাদের কি হচ্ছে 1744 সমান সমান আমাদের কি হচ্ছে, দেখো 4টা 2 পেলাম আর কি পেলাম 109, 109কে যেহেতু ভাগ করা যাচ্ছে না এইভাবেই রাখছি। এরপরে দেখো আমাদের 3টা 2কে যদি আমরা আলাদা করে দিই, তাহলে এখানে কত পাচ্ছি 2-এর ঘন, আর সাথে কত পড়ে আছে একটা 2 আর একটা 109, তাহলে দেখো 1744কেও কিন্তু আমাদের ঘনের আকারে প্রকাশ করা যাচ্ছে না, তাহলে সুতরাং 1744 পূর্ণ ঘন সংখ্যা নয়, এটা লিখে দেবো। এরপর দেখো আমাদের কত আছে 1372, 1372কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে দিচ্ছি, 2 দিয়ে ভাগ যাবে, প্রথমে 6 দুগুণ 12, 1 হাতে থাকে 1 আর 7, 8 দুগুণ 16, 1 হাতে থাকে 1 আর 2, 6 দুগুণ 12, তাহলে দেখো আবার 2 দিয়ে যাচ্ছে, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 3 দুগুণ 6, এবার দেখো আমাদের কত দিয়ে যাচ্ছে 7 দিয়ে যাবে একবারে, 7 4 7 28, 6 হাতে থাকে 6 আর 3 63, 7 নং 63, এরপরে দেখো 7 দিয়ে যাচ্ছে, 7 7 49, তাহলে দেখো 1372, এটাকে ভাঙলে কত পাওয়া যাচ্ছে দুটো 2 আর কত পাওয়া যাচ্ছে 3টে 7, তাহলে 2কে কত লেখা যাচ্ছে দুটো 2 যেহেতু 2-এর বর্গ, আর 7 এখানে 3টে, তাহলে 7-এর ঘন লেখা যায়। তাহলে দেখো 1372কে কিন্তু পুরোপুরি কোনো সংখ্যার ঘনের আকারে প্রকাশ করা যাচ্ছে না, তাহলে কি লিখবো, সুতরাং 1372 পূর্ণ ঘন সংখ্যা নয়। তাহলে ছাত্রছাত্রীরা এই ভিডিওতে যে আমি তোমাদের ঘনফল নির্ণয় এই অধ্যায়ের ঘনফল নির্ণয়ের নিয়মগুলি বোঝালাম, এবং সাথে কোষে দেখি 5.1-এর যে 1 থেকে 3-এর দাগের অঙ্কগুলি পরপর করে দেখালাম, আশা করি অঙ্কগুলো তোমরা সহজেই বুঝতে পেরেছো। এই ভিডিওটা তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।